চ্যাম্পিয়ন্স, ওয়েলকাম টু দ্য চ্যানেল অফ SBR EdTech। আজকে স্ট্রং রুটসের 100% কমন সিরিজ, এই যে MCQ সিরিজ চলছে তার পার্ট নাম্বার 3তে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তোমরা এর আগে যদি পার্ট 1 এবং 2 না দেখে থাকো, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রইলো, পার্ট 1 2 দেখে নিও। বলে রাখি, এই যে আমরা MCQ গুলো সলভ করছি সেগুলো রেন মার্টিন কোশ্চেন ব্যাংক থেকে করছি, এবং 1 এবং 2 পার্টের মধ্যে আমি কিন্তু প্রায় 60টি MCQ করিয়েছি, দেখে নিও। ওয়ান মাস্ট আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন, এখানে একজনকে অবশ্যই কিসের মধ্যে পার্থক্য বুঝতে হবে। এটা এপিজে আব্দুল কালামের বাবা এপিজে আব্দুল কালামকে শিখিয়েছিলেন যে একটা মানুষ যে নিজে ভয় দিয়ে নিজের ভাগ্য তৈরি করে, আর আরেকজন যে সেই খারাপ ভাগ্যর মধ্যে নিজের যে শত্রুটা, নিজের মধ্যে শত্রুটাকে খুঁজে বের করতে পারে, এটার মধ্যে পার্থক্য খোঁজাটা জরুরি, এটা তাকে বুঝতে হবে। ঠিক আছে, তোমরা যদি এই কোশ্চেনটার অ্যান্সারটা ঠিকমতো না বুঝতে পারো, আমি বলবো অবশ্যই তোমরা আমার অ্যানিমেটেড ভিডিওটা দেখে নিও স্ট্রং রুটসের ওপরে। সেটাতে আমি ভালোভাবে অ্যানিমেশনের মাধ্যমে বুঝিয়েছি। কোথায় পাবে লিঙ্কটি? ডেসক্রিপশনে দেওয়া রইল, লেখা আছে স্ট্রং রুটস অ্যানিমেটেড ভিডিও। ওকে, হোয়াট ডিড দ্য কালামস ফাদার এমফাসাইজ অ্যাজ দ্য কি টু এ পিসফুল লাইফ? মানে শান্তিপূর্ণ জীবনের চাবিকাঠি কালামের বাবা কোন জিনিসটিকে মনে করতেন? ওয়েলথ অ্যান্ড পাওয়ার, এডুকেশন, সিম্পলিসিটি অ্যান্ড স্পিরিচুয়ালিটি, নাকি হার্ডওয়ার্ক? অ্যাকচুয়ালি তার বাবা মনে করতেন যে ভগবান বা আল্লাহর প্রতি বিশ্বাস, এবং তার সঙ্গে হচ্ছে যত তুমি সাধারণ থাকবে তত তোমার জীবনে শান্তি থাকবে। তবে সিম্পলিসিটি এবং স্পিরিচুয়ালিটি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, লেটস মুভ অন। এরপরে Kalam's remember his father starting his day at, তার বাবা কটার দিকে শুরু করতেন তার দিনটি? এটা হয়ে যাবে সকাল বা ভোর 4টার দিকে। সকাল তো বলা যায় না, ভোর 4টার দিকে। এখানে কিন্তু একটা জিনিস ভালো মতো দেখে নেবে, AM আছে নাকি PM আছে। এখানে যদিও কোনো PM এর অপশন নেই, 4 PM-ও দেওয়া থাকতে পারে, ভালো মতো দেখে নেবে। AM-টাতে ক্লিক করবে, ওকে, বা AM-টা রাইট করবে। ওকে, জয়নুল আবেদিন স্টার্টেড হিজ ডে অ্যাট 4 AM, মানে তার বাবা শুরু করতেন দিনটা ভোর 4টার দিকে। কি দিয়ে তিনি শুরু করতেন? তিনি সকালবেলার নামাজ দিয়ে শুরু করতেন। ওকে, সকালবেলার নামাজ দিয়ে তিনি এটা শুরু করতেন তার দিনটা। কোনো মর্নিং ওয়াক নয়, কোনো নারকেল তোলা নয়, বা কোনো ব্রেকফাস্ট নয়। ওকে, ভোর ভোর 4টার দিকে কেই বা ব্রেকফাস্ট করবে। আফটার রিডিং দ্য নামাজ বিফোর ডন, আব্দুল কালাম ফাদার ইউজ টু, সেই নামাজ পড়া যখন তার কমপ্লিট হতো তখন তিনি কোথায় যেতেন বা কি করতেন? তিনি কি কোনো মানুষের সঙ্গে কথা বলতে যেতেন? একদমই না। তিনি কি শাস্ত্রী, তার বন্ধু পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী, তিনি সেই শিবা টেম্পলের প্রধান পুরোহিত ছিলেন, তার সঙ্গে দেখা করতে যেতেন? একদমই না। তিনি কি কোনো মসজিদে যেতেন? মস্ক মানে মসজিদ না, তিনি যেতেন অ্যাকচুয়ালি তার কোকোনাট বাগানে। কোকোনাট গ্রোভ মানে কি? তার নারিকেল বাগানে যেতেন, তাদের নিজস্ব একটি নারকেল বাগান ছিল, সেখানে তিনি যেতেন। ওকে, তাহলে আমরা জানতে পারলাম তার বাবা ভোর 4টার দিকে উঠে নামাজ পড়তেন, নামাজ পড়া কমপ্লিট হলে সেই নারকেল বাগানে যেতেন। বাগানটি বাড়ি থেকে কত দূরে ছিল? দ্য ডিস্টেন্স বিটুইন কালামস হাউস অ্যান্ড দ্য কোকোনাট গ্রোভ ওয়াজ অ্যাবাউট, ডিস্টেন্স মানে হচ্ছে দূরত্ব। কত দূর ছিল? যতদূর আমার মনে আছে সেটা 4 মাইল দূরে ছিল, তাই না? তোমরা সবাই আমাকে কমেন্টে জানাবে এটার আসল অ্যান্সারটা কি, 4 মাইল নাকি 3 মাইল নাকি 4.5 মাইল? আমার মনে হচ্ছে 4 মাইল হবে। চলো নেক্সটে আসি আমরা। কালামস ফাদার উড রিটার্ন ফ্রম গ্রোভ উইথ, বাগান থেকে ফেরার সময় কালামের বাবা কি নিয়ে আসতেন? 1 ডজন মানে 12টার মতো নারকেল, নাকি 2-3টে নারকেল, 2-3 কোকোনাটস, নাকি একটা কোকোনাট, নাকি প্রায় 2 ডজন মানে 24টার মতো? না, তিনি কিন্তু 1 ডজন কোকোনাট নিয়ে আসতেন। তো এ নাম্বারটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। কি তাহলে? এ ডজন কোকোনাটস। ওকে, চলো নেক্সট। আমরা এই যে কোশ্চেনগুলো করছি, এটা হচ্ছে MCQ-গুলো নেওয়া হয়েছে রেন মার্টিনের কোশ্চেন ব্যাংক থেকে। এবার রেন মার্টিন কোশ্চেন ব্যাংক কেন ফলো করছি? বিকজ রেন মার্টিন কোশ্চেন ব্যাংকের সব থেকে বেস্ট স্কুল, সেই টিচার্সরা এখানে কোশ্চেন পাঠায়, এবং কোশ্চেনগুলো বেছে বেছে তাদের MCQ-গুলো এখানে তুলে দেওয়া হয়। আর সেগুলো কিন্তু তোমাদের HS বোর্ড, যখন বোর্ডের কোশ্চেন বানানো হয় সেই স্কুলের টিচাররাই নিজেদের স্যাম্পল পেপার পাঠিয়ে থাকে, আর সেগুলো বেছে নিয়ে সবার পেপার থেকে একত্রিত করে সেই MCQ-এর তোমাদের টোটাল HS-এর ফাইনাল
পেপারটি তৈরি করা হবে, যেটা পরীক্ষা দেবে তোমরা এইচএসে। তাহলে তোমরাই বলো, যদি আমরা এই এমসিকিউগুলো সলভ করি তাহলে আমাদের কেনই বা কমন আসবে না, বা কেনই বা আমরা 100% পুরো নাম্বার তুলতে পারবো না, তাই বলো না? তো এখানে রেন মার্টিন আমি করিয়েছি, তার সঙ্গে ডাফ অ্যান্ড ডার্টও করানো হয়ে গেছে। যদি তোমরা আমার চ্যানেলের মধ্যে যাও, একটি প্লেলিস্ট পাবে, যেটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখলাম, ইংলিশ প্লেলিস্ট। ডেসক্রিপশনে একটু রোল করে দেখবে, সেখানে স্ক্রোল করে দেখবে, সেখানে পেয়ে যাবে। ওখানে সমস্ত ভিডিও দেওয়া আছে ফ্রিতে পুরোপুরি। আর স্ট্রং রুটসের অ্যানিমেশন ভিডিওটি অবশ্যই দেখে নিও। তার সঙ্গে যতগুলি তোমাদের ইংলিশে পড়া রয়েছে, রাইডার্স টু দ্য সি, যে তোমাদের বিশাল বড় নাটকটি রয়েছে, ওটার অবধি অ্যানিমেশন ভিডিও পুরো হাই কোয়ালিটি দেওয়া আছে, অবশ্যই দেখে নিও। এরপরে কালামস ফাদার ইউজ টু টেক হিজ ব্রেকফাস্ট। কালামের বাবা কখন তার ব্রেকফাস্ট করতেন? নামাজের পরে সঙ্গে সঙ্গেই করতেন না, নামাজের পরে তো তিনি কোকোনাট বাগানে যেতেন, তো এটা হবে না। তা সেই কোকোনাট বাগানে যাওয়ার আগে একদমই না, কোকোনাট বাগানে যেতেন, নামাজ করে কি করতেন? কোকোনাট বাগানে যেতেন। নামাজের আগে মানে 4টার দিকে উঠেই সঙ্গে সঙ্গে করতেন কি তিনি? ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট মানে খাওয়া দাওয়া সকালের, একদমই না। যখন তিনি সেই নারকেল বাগান থেকে ফিরে আসতেন, তখন তিনি এই তার ইয়েটি করতেন, ব্রেকফাস্টটি করতেন। এটা হয়ে গেল কারেক্ট অ্যান্সার। 69, কালামস ফাদার ফলোড হিজ রুটিন টিল হিজ। কালামের বাবা কত বয়স অবধি তার যে এই রুটিনটা, ভোর 4টায় ওঠা, নামাজ পড়া, কোকোনাট বাগানে যাওয়া, সেখান থেকে এসে ব্রেকফাস্ট করা, এই রুটিনটি কতদিন অবধি তিনি এটাকে মানে জারি রেখেছিলেন, এটাকে কতদিন অবধি তিনি কন্টিনিউ করেছিলেন? এটা হচ্ছে তার লেট 60s, মানে 60 বছরেরও ওপার অবধি। তো বি নাম্বারটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট কোশ্চেন আমরা দেখি। এপিজে আব্দুল কালাম ওন ওয়ার্ল্ড ওয়াজ কনসার্নড উইথ, মানে এপিজে আব্দুল কালামের নিজের জগৎটা কি দিয়ে ভর্তি ছিল? সায়েন্স অ্যান্ড ওয়ার। ওয়ার মানে যুদ্ধ, একদমই না, তিনি কখনো যুদ্ধের কথা বলেননি। সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ইয়েস, সায়েন্স অ্যান্ড টেকনোলজি। তার নিজের জীবনটা ছিল পুরোপুরি সায়েন্স আর টেকনোলজি দিয়ে ভর্তি। এবার অনেকে বলতে পারে, স্যার রকেট, তিনি তো রকেটও বানিয়েছেন, রকেট সায়েন্স, তিনি তো প্রথম সেই মহাকাশে যাওয়ার রকেটের মিশনের মধ্যেও ছিলেন। দেখো বইয়ের মধ্যে বলে দেওয়া আছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, তাই আমরা এটা লিখতে বাধ্য। হ্যাঁ, তিনি রকেট সায়েন্সেও ছিলেন, মিসাইল টেকনোলজিতেও ছিলেন, কিন্তু যেহেতু বইয়ে দেওয়া আছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, তো এটা দিতে আমরা বাধ্য। 71, Kalam's throughout his life he tried to emulate his father in. কালাম সারা জীবন তার বাবাকে কোথায় অনুকরণ করার চেষ্টা করেছেন, মানে তার বাবার যে উপদেশগুলো সেগুলো কোন জায়গাতে কাজে লাগানোর চেষ্টা করেছেন? আর্টের মধ্যে তিনি আর্ট করতেন না। সায়েন্স অ্যান্ড স্পিরিচুয়ালিটি, নাকি সায়েন্স অ্যান্ড টেকনোলজি, নাকি টেকনোলজি অ্যান্ড স্পিরিচুয়ালিটি? তোমরাই বলো কোনটা মনে হচ্ছে। ইয়েস, এটা। তার যে সায়েন্স অ্যান্ড টেকনোলজির জগৎ ছিল, সেখানে তিনি তার বাবার উপদেশগুলো কাজ করার চেষ্টা করতেন। কালাম এন্ডেভার্ড মানে জয় করা বা কোনো জিনিসের উপরে হাসিল করা, কোনো জিনিসকে সেখানে আয়ত্ত করা। কালাম এন্ডেভার্ড টু আন্ডারস্ট্যান্ড, কোন জিনিসটা তিনি বোঝার চেষ্টা করেছিলেন? ওকে, অ্যারাবিক প্রেয়ার্স, নাকি ফান্ডামেন্টাল ট্রুথস রিভিল টু হিম বাই হিজ ফাদার, নাকি প্রিচিং, নাকি স্পিরিচুয়াল আইডিয়াস? অ্যারাবিক প্রেয়ার্স না, তিনি বোঝার চেষ্টা করতেন তার বাবা তাকে যেই কথাগুলো বলছে সেগুলোর আসল সত্যটা কি। মানে বাবা আমাকে কোনো একটা কথা বললো, সেটা ডিপ মিনিংটা বোঝার চেষ্টা করলেন। ফান্ডামেন্টাল ট্রুথস রিভিল টু হিম বাই হিজ ফাদার, এটা হবে কারেক্ট অ্যান্সার। প্রিচিং যে ছিল, প্রিচিং মানে অনেক সময় ইয়ে বোঝায়, মানে কোনো কিছুকে ছিনিয়ে নেওয়া, ওকে, এগুলো বোঝায়। দ্য ফান্ডামেন্টাল ট্রুথস রিভিল টু কালাম ওয়াজ দ্যাট, কালামের কাছে প্রকাশিত মৌলিক সত্যটি কী ছিল? তার বাবা তাকে কিছু কথা বলেছিল, সেগুলোকে মৌলিক সত্য বলেছেন তিনি। তিনি বলেছিলেন দেয়ার এক্সিস্ট এ ডিভাইন পাওয়ার, সেখানে একটা নিশ্চিতভাবে একটা কোনো উপরওয়ালা আছে। ডিভাইন পাওয়ার মানে কি? একজন ঈশ্বর আছেই। উইজডম ইজ স্ট্রেংথ, যত তুমি জ্ঞান নিবে তত তুমি শক্তিশালী হবে। ম্যান ইজ মোর্টাল, মানুষ হচ্ছে মরণশীল। নাকি ইউনাইটেড উই স্ট্যান্ড, যতদিন আমরা একসঙ্গে থাকবো ততদিন আমরা ভালো থাকবো। এটা কি অ্যাকচুয়ালি তিনি বিশ্বাস করেছিলেন, তার কাছে মৌলিক সত্য ছিল যে উপরওয়ালা কেউ একজন আছে, যেটা সবসময় তোমাকে এবং তোমার পরিবারকে সবাইকে ভালো রাখে। তো এটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, বাকিগুলো ক্রস ক্রস ক্রস। নেক্সট 74,
According to APJ Abdul Kalam, the divine power can lift one from. সেই যে আমাদের সব থেকে পাওয়ারফুল একটা ঐশ্বরিক একটা শক্তি আছে, মানে ঈশ্বরের কথাই বলছে, সেই ঐশ্বরিক শক্তিটা মানুষকে কোথার থেকে উঠে নিয়ে আসতে পারে? কনফিউশন অ্যান্ড মিজারি। কনফিউশন মানে জানো, মিজারি মানে হচ্ছে দুর্দশা, ফেইলিয়ার মানে ব্যর্থতা, মেলানকলি মানে একাকিত্ব, সবগুলো থেকেই উঠিয়ে নিয়ে আসতে পারে সেই ঐশ্বরিক শক্তি। তাই ডি নাম্বারটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, অল অফ দিস। যেহেতু সবগুলোই, তো অল অফ দিস। ওকে, ভালো মতো দেখো। ওকে, নেক্সটে আসছি। দ্য ডিভাইন পাওয়ার ক্যান গাইড ওয়ান টু। সেই যে ঐশ্বরিক শক্তিটা আছে বা ঈশ্বর, তিনি একজনকে কোথায় অবধি নিয়ে যেতে পারেন? তার নিজে বাড়ি অবধি? একদমই না। এরকম কি হয়েছে তোমাকে তোমার ঈশ্বর বাড়ি দেখাচ্ছে যে ওই যে তোমার বাড়িটা, যাও ওখানে ঢোকো, এরকম তো না। তা মস্ক মানে মসজিদে নিয়ে যেতে পারে? ঐশ্বরিক শক্তি কি কোনো মানুষকে মসজিদে নিয়ে যেতে পারে? না, গল্পের মধ্যে এরকম বলা হয়নি। কোনো মন্দির? না, এটাও বলা হয়নি। বলছে ওয়ান্স ট্রু প্লেস, মানে সেই ঐশ্বরিক শক্তি তোমাকে তোমার আসল জায়গাতে নিয়ে যাবে। মানে তুমি এই লাইফের মধ্যে দেখবে যে যারা যেটা ডিজার্ভ করে তারা সেখানে পৌঁছে যায়, যারা হার্ড ওয়ার্ক করে তারা ভালো জায়গায় পৌঁছে যায়, যারা হার্ড ওয়ার্ক করে না, সবসময় টাইম পাস করে, তারা সেরকম জায়গাতে পৌঁছে যায়। ঠিক না? এই দুনিয়াতে যে যেরকম চেষ্টা করে সে সেই জায়গায় পৌঁছায়। এটার পেছনে ঈশ্বরের হাত আছে বা আল্লাহর হাত আছে। যেই মানুষ যেরকম করবে তাকে তিনি সেভাবে আশীর্বাদ দেন এবং সে সেরকম ফল পায়। এটার কথাই বলা হয়েছে যে ওয়ান্স ট্রু প্লেস। নেক্সট কোশ্চেনে আসছি, 76। অ্যাকর্ডিং টু কালাম, সেভারিং ফিজিক্যাল অ্যান্ড ইমোশনাল বন্ড লিডস টু। শারীরিক ও মানসিক বন্ধন ছিন্ন করে মানুষ কি পায়? শান্তি পায়, স্বাধীনতা পায়, খুশি পায়, নাকি সবগুলোই পায়? শারীরিক মানে মনের, শরীরের যা ইচ্ছা, আর মানসিক মানে মনের যা ইচ্ছা, এগুলো থেকে যদি তুমি মুক্তি পাও, তুমি এই সবগুলোই পাবে। শান্তিও পাবে, তোমার স্বাধীনতাও পাবে এবং খুশিও পাবে। সাপোজ ধরে নাও তুমি এমন একজন হয়ে গেলে যার কাছে আর টাকার কোনো মূল্যই নেই, সে তুমি কতটা খুশি থাকবে? তাই না? এই পৃথিবীতে যদি কোনো মানুষই না থাকে, শুধু তুমি আছো, তাহলে টাকার কি কোনো মূল্য থাকবে? থাকবে না। কারণ কি? তুমি কাকে টাকা দিবা? পুরো পৃথিবীর যত গাছপালা, যত গাড়ি ঘোড়া আছে, যত কিছু আছে, সবই তো তোমার। তুমি কাকে টাকা দেবা ওই জিনিসটা কেনার জন্য? তো কি হলো? তোমার আর সেই টাকার চিন্তা থাকলো না। এভাবেই তুমি যদি সেই মন থেকে সেই চিন্তাগুলো, উল্টাপাল্টা চিন্তা, শারীরিক যে ইচ্ছাগুলো, সেগুলো যদি একদম বাদ করে দাও, তাহলে তুমি কোনটা পাবে? শান্তি পাবে, স্বাধীনতা, খুশি। তার জন্য অল অফ দিসটা হয়ে যাবে পারফেক্ট অ্যান্সার। এরপরে আমরা আসছি 77। কালাম ইজ অলসো স্পিরিচুয়াল বিকজ। কালাম কেন আধ্যাত্মিক ছিলেন? হ্যাঁ, আধ্যাত্মিক, সরি। কালাম কেন ছোটবেলা থেকেই সেই আল্লাহর উপর বিশ্বাস করতেন? কেন করতেন? কারণ তিনি মস্কে যেতেন, প্রতিদিন তিনি মসজিদে যেতেন তাই? নাকি তিনি বিশ্বাস করতেন যে উপরওয়ালা একজন আছে? নাকি তিনি তার বাবার মানে পথে প্রদর্শিত হতেন, তার বাবার সঙ্গেই যেতেন, তার বাবার কথাগুলো মানতেন? নাকি সে শুধু খুশি হতে চাইতো? অ্যাকচুয়ালি এখানে দুটো অ্যান্সারই সঠিক হবে। সে কি? সে তার বাবাকেও মানতেন, বাবার জন্য তিনি এত আধ্যাত্মিক হয়েছিলেন। হ্যাঁ, বাবা যেহেতু তাকে প্রেয়ার করাতো, তাকে মসজিদে নিয়ে যেত, তার জন্য। আর আরেকটা কি, সে বিশ্বাস করতো যে উপরওয়ালা কেউ একজন আছে। এটার জন্য তিনি আধ্যাত্মিক হয়েছিলেন লাইফের মধ্যে। হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল স্ট্রং রুটস? স্ট্রং রুটস নামের তাৎপর্য কি? স্ট্রং রুটস কেন রাখা হয়েছে? এই যে দেখো, এখানে একটা ছবিও দেওয়া আছে। স্ট্রং রুটস মানে কি? রুটসগুলো কখন হয়? রুটস মানে এই শিকড়গুলো কখন হয়? সবার আগে গাছ জন্ম হওয়ার আগে আগে শিকড় ছড়ায়, বীজ থেকে শিকড় বেরোয়, তারপরে উপরে গাছ ওঠে। যেই গাছের শিকড় যত নিচ অব্দি যাবে, সেই গাছ তত মজবুত হবে এবং ঝড়ে সে উল্টে পড়বে না। তো যেই ছেলে মেয়ের ছোটবেলাতে সব থেকে ভালো শিক্ষা হবে, সে লাইফে তত এক্সেল করতে পারবে। তাই এখানে এটা হয়ে যাবে ইম্পর্টেন্ট ভ্যালুস ইনস্টিলড অথবা ইনস্টলড ইন হিজ চাইল্ডহুড। শৈশবকালে যে সেই ইম্পর্টেন্ট ভ্যালুসগুলো তাকে দেওয়া হয়েছে, সেটাই হচ্ছে স্ট্রং রুটস। বুঝতে পারলে? কোনো ফিউচার অ্যাচিভমেন্টস নয়, কোনো গাছ নয়, বা কোনো ফ্যামিলি ট্রি নয়। নেক্সট কোশ্চেনে আসছি আমরা। কালাম ওয়াজ বর্ন ইন্টু এ মিডল ক্লাস তামিল ফ্যামিলি। আইল্যান্ড টাউন, স্মল টাউন, ভিলেজ, নাকি মেট্রোপলিটন সিটি? কোথায় তিনি জন্মগ্রহণ করেছিলেন? রামেশ্বরমকে তিনি একটা আইল্যান্ড টাউন বলেছেন প্রথমের দিকেই গল্পের। তো আইল্যান্ড টাউনটা হয়ে যাবে পারফেক্ট অ্যান্সার।
এরপরে লাস্ট কোশ্চেনে আজকের এই ক্লাসে আমরা এসেছি। কালামের বাবা জয়নুল আবেদিন হ্যাড নাইদার মাচ ফর্মাল এডুকেশন নর মাচ কি? জয়নুল আবেদিন মানে তার বাবার নাম, তার প্রাথমিক শিক্ষা ছাড়া আর কিসে অভাব ছিল? সেটা কি আধ্যাত্মিকতাতে ছিল? মানে তিনি কি মসজিদ এগুলোতে যেতেন না? এটা তো একদমই না, তিনি ভোরবেলা উঠে নামাজ পড়তেন। তার কি শরীর ভালো থাকতো না? এটাও না। তার কি টাকা পয়সা ছিল না? নাকি তার কোনো চাহিদা ছিল না? শিক্ষা ছাড়া কোন জিনিসটা তার অভাব ছিল? সেটা কি টাকা পয়সা নাকি চাহিদা? এটা হয়ে যাবে টাকা পয়সা। কারণ আমাদের বইয়ের মধ্যে লেখা আছে যে তার প্রাথমিক শিক্ষাও ছিল না, নর মাচ এডুকেশন নর মাচ ওয়েলথ। ঠিক আছে, নাইদার মাচ এডুকেশন নর মাচ ওয়েলথ, এরকম একটা লাইন দেওয়া আছে। মানে কোনো প্রাথমিক শিক্ষাও ছিল না, কোনো সেরকম টাকা পয়সাও ছিল না। যেহেতু বইয়ে লেখা আছে টাকা পয়সা, তাই হয়ে গেল এটা পারফেক্ট অ্যান্সার। ওয়েলথ মানে সম্পত্তি। আমি আশা করছি তোমাদেরকে আমি ভালো মতো বোঝাতে পারলাম পুরো এই এমসিকিউগুলোই। ফোর্থ পার্ট খুব শীঘ্রই আসছে। যদি তুমি এটা এক্সামের আগে দেখছো তবে ডেসক্রিপশানে তুমি লিঙ্ক পেয়ে যাবে আমার প্লে লিস্টের। ইংলিশ প্লে লিস্টটাকে কমপ্লিট করো। পুরো প্লে লিস্টটি কমপ্লিট করতে শুধুমাত্র তোমাদের 25 ঘন্টা লাগবে। যদি তোমাদের 7 দিন সময় আছে তাহলে 3 ঘন্টা করে প্রতিদিন দিলে বা 4 ঘন্টা করে দিলেও কমপ্লিট হয়ে যাবে। আর যদি তুমি 1 মাস আগে দেখছো তাহলে প্রতিদিন মাত্র তুমি যদি 1 ঘন্টা করে দাও তবুও শেষ হয়ে যাবে 25 দিনের মধ্যে। একেবারে পরীক্ষার আগের দিন 25 ঘন্টা কমপ্লিট করতে যেও না, কোনো কিছু মাথায় থাকবে না, সব কিছু ভুলে যাবে। ভালো মতো সেই ইংলিশের আমার মাস্টার ক্লাসের প্ল্যানটি দেখে নাও, ইংলিশ মাস্টার ক্লাস বা মাস্টার প্ল্যান আমি এখানে তোমাদের পিন করে দিচ্ছি, দেখে নাও ওই পোস্টারটি। এই ভিডিওটা গিয়ে দেখো, নিচে ডেসক্রিপশনে লিঙ্কও দেওয়া আছে। জাস্ট তোমাদের পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে ইংলিশে কি করে এই থার্ড সেমিস্টারে 40-তে 40 আনতে পারবে। আবার একটি কোয়ালিটি ভিডিও নিয়ে আমি খুব শীঘ্রই ফিরছি। সি ইউ সুন গাইজ।